নিউজটা আসলে আমার জন্য শকিং, তবে আমি কষ্ট কেন পাবো বুঝলাম না। আমি চিত্রলেখাকে বিয়ে করতে চাই, এটা শুনে তুমি কষ্ট পাবে না? কেন পাবো? বিয়ের নিউজ কি কষ্ট পাওয়ার মতো কিছু? তাছাড়া আমি নিজেও চাই চিত্রলেখার জীবনে একজন ভালো মানুষ আসুক, ভালো মনের মানুষ আসুক, ওকে খুব ভালোবাসুক। এতে কষ্ট কেন পাবো? এবার লাবিবের কথা শুনে রৌনকের মস্তিষ্কের ভেতরকার নিউরনেরা উল্টাপাল্টা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এমন একটা কথা শুনে বেচারা এতখানি শক খেয়েছে যে উল্টোপাল্টা বকছে। অবাক হওয়া কণ্ঠে রৌনক জিজ্ঞাসা করে, তুমি চিত্রলেখাকে বিয়ে করতে না? আমি কেন ওকে বিয়ে করতে যাব? রৌনকের কথা শুনে ভীমরি খায় লাবিব। রৌনক জিজ্ঞাসা করে, কেন বিয়ে করবে না মানে? যাকে ভালোবাসো, পছন্দ করো, তাকে বিয়ে করবে না? অবশ্যই করব, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই আমি, কিন্তু চিত্রলেখাকে নয়। লাবিব, তুমি চিত্রলেখাকে ভালোবাসো না? না, আমি কেন চিত্রলেখাকে ভালোবাসতে যাব? তাহলে সেদিন যে বললে তুমি একজনকে পছন্দ করো, তাহলে সেটা চিত্রলেখা নয়? একদমই নয়। চিত্রলেখাকে আমি কখনোই সে নজরে দেখিনি। ও কেবলই আমার একজন ভালো বন্ধু, ভালোবাসার মানুষ নয়। ফস করে একটা স্বস্তির শ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে রৌনক বলে, ও ম্যান, বাঁচালে তুমি আমাকে। এতক্ষণে সবটা ঠিকঠাক বুঝতে পেরে হাসি হাসি মুখ করে লাবিব জিজ্ঞাসা করে, আপনি কি ভাবছেন আমি চিত্রলেখাকে ভালোবাসি? এমনটাই বলতে পারো। সিরিয়াসলি? মাথা ঝাঁকায় রৌনক। লাবিব আরো জিজ্ঞাসা করে, এমন কেন মনে হলো আপনার? আমি প্রায় নোটিস করেছি তুমি চিত্রলেখার প্রতি অনেক বেশি কনসাস। ওর খুব কেয়ার করো, ওকে খুব কাছ থেকে অবজার্ভ করো। রৌনকের মুখে এসব কথা শুনে আর না হেসে পারে না লাবিব। আটকে রাখতে না পেরে দাঁত বের করেই হেসে ফেলে সে। হেসে নিয়ে বলে, সরি স্যার, না হেসে পারলাম না। এটা সত্যি, আমি চিত্রলেখা সম্পর্কে অনেক কিছু জানি। আমার ভালো বন্ধু সবটা শেয়ার না করলেও চিত্রলেখা নিজের বিষয়ে টুকটাক অনেক কিছু আমাকে জানিয়েছে। সেই সুবাদেই বলতে পারেন ওর সম্পর্কে অনেক কিছু আমি জানি, তবে এর বেশি কিছু নয়। কখনোই আমি ওকে একজন ভালো বন্ধু ব্যতীত অন্য কোনো দৃষ্টিতে দেখিনি, ওকে নিয়ে অন্য কিছু ভাবিনি। লাবিবের মুখে সব কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচে রৌনক। এতক্ষণ মনে হচ্ছিল সে তার কাছের একজন মানুষের সঙ্গে প্রতারণা করছে, তার পছন্দের মানুষটাকে কেড়ে নিয়েছে। কিন্তু সবকিছু শোনার পর তার ভেতর থেকে একটা মস্ত বড় পাথর নেমে গেল মনে হচ্ছে। এতক্ষণ হাসাহাসি করলেও এবারে খানিকটা সিরিয়াস ভাব নিয়ে লাবিব জানতে চায়, কিন্তু এসব কখন হলো? কোন সব? এই যে আপনি আর চিত্রলেখা, কখন আপনারা দুজন একে অপরের এত কাছে চলে এলেন? আমি তো কিছুই টের পেলাম না। চিত্রলেখাও কখনো কিছু জানায়নি আমাকে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। তাহলে কেমন? আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশারাইজ করা হচ্ছে। সেটা তো জানি। বিয়ে আমাকে করতেই হবে, না করার কোনো অপশন নেই। হঠাৎ কি এমন হলো যে আপনি রাজি হয়ে গেলেন? ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রৌনক, তারপর বলে, তুমি তো ভাইয়া ভাইয়ের বিষয়টা জানো। রাদিন যে তানিয়াকে চিট করছে তা লাবিবও জানে। ইনফ্যাক্ট রৌনকের অর্ডারে লাবিবি রাদিনের সব রকম খোঁজ খবর রাখতো, এখনো রাখছে। রৌনক বলতে থাকে, ভাবি নিজেও সব জানে, সব জেনে সিদ্ধান্ত নিয়েছে ভাইয়াকে ডিভোর্স দেবে। আর আমাকে একটা সত্য দিয়েছে। কিসের শর্ত? মিশকাত ও মিমকে যদি আমি নিজের কাছে রাখতে চাই তাহলে আমার বিয়ে করতে হবে। বিয়ে করলে আমি ওদের দায়িত্ব পাবো, নয়তো ভাবি ওদের সঙ্গে নিয়ে চলে যাবে, তাও দেশ ছেড়ে। দেশ ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন উনি? হ্যাঁ। আপনি বাধা দেননি কেন? ভাবিকে আমি আর বেঁধে রাখতে চাই না। ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সে নিজের জীবন ভাইয়ের জন্য, আমাদের পরিবারের জন্য, বিজনেসের জন্য উৎসর্গ করে গেছে প্রতিটা মুহূর্ত। আমিও চাই ভাবি ভালো থাকুক, এবার অন্তত জীবনটা নিজের মতো করে কাটাক, নিজের জন্য বাঁচুক। মিশকাত মিম আমার কাছে থাকলে ভাবি আবার নতুন করে জীবন শুরু করতে পারবে, নিজেকে নিয়ে ভাবতে পারবে। ওরা সঙ্গে থাকলে সে কখনোই নিজের জন্য ভাববে না। নিজের যতটুকু জীবন বাকি আছে সেটুকু বাঁচাতে জন্য উজাড় করে দেবে, যা আমি চাই না। সবই বুঝলাম, কিন্তু এসবের মধ্যে চিত্রলেখা কোথা থেকে এলো? জানি না কোথা থেকে এলো, জাস্ট চলে এসেছে। আর সেটা কিভাবে? বাসায় আমার জন্য সবাইকে ফাইনাল করা হয়েছে, যদি এতে ভাবির কোনো হাত নেই। ভাবি চায় আমি বিয়ে করি,
কাকে করি সেটা ফ্যাক্ট নয়, তবে আমি জানি বা আমি নিজেও চাই না সাবা বা সাবার মতো কেউ আমার জীবনে আসুক। আর সারা জীবন বিয়ে না করলেও এই মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করব না। অবশ্য বিয়ে করতাম না, ভাবি শরতের কাছে হার মানতে হচ্ছে আমাকে। সেই জন্য মূলত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর তখনই চিত্রলেখার সামনে পড়ে যায়। শি ইজ দ্য অনলি পারফেক্ট ওয়ান ফর মি। আমার নিজের বউয়ের চাইতে বাচ্চাদের মতো মায়ের মতো একজন বেশি প্রয়োজন। এর জন্য চিত্রলেখার চাইতে পারফেক্ট কেউ হতেই পারে না। সাবা হাই সোসাইটি মেনটেন করার জন্য পারফেক্ট ওয়াইফ হলেও শি ইজ নট ওয়াই ম্যাটেরিয়াল। মিসেস রৌনক হওয়ার যোগ্যতা সবার থাকলেও আমার বউ বাচ্চাদের চাষি কম, মা হওয়ার যোগ্যতা একমাত্র চিত্রলেখারই আছে। তাই বলতে পারো আই রিয়ালি নিড হার। এসব আপনি চিত্রলেখাকে বলেছেন, জানিয়েছেন সব বিস্তারিত? সব শুনে কি ও রাজি হয়েছে আপনার প্রস্তাবে? এসব বলিনি, শুধু বলেছি আমি ওকে বিয়ে করতে চাই। ভাবতে সময় দিয়েছি, বলেছি চিন্তা ভাবনা করে আমাকে জানাতে, তবে জানাবে না শুনবো না। রাজি হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে সময় দিয়েছি। হতাশ দৃষ্টি নিয়ে লাবিব রৌনকের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, মাথায় বন্দুক ঠেকিয়ে যদি কবুল করতে বলেন, তাহলে বেচারি কবুল না বলে কোথায় যাবে? বন্দুক তো ঠেকেনি এখনো। চোখ বড় বড় করে লাবিব জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি সত্যি বন্দুক ঠেকানোর কথা ভেবেছেন নাকি? প্রয়োজন হলে পিছপা হবো না অবশ্য। না না, এসব দিয়ে হবে না। এর চাইতে বরং সত্যিটা ওকে জানান, এতে হয়তো রাজি হলেও হতে পারে। রাজি হবে না আমি জানি, নিজের ভালো পাগলেও বোঝে। জেনে শুনে কেউ তো আর আগুনে চাপ দেবে না, তাই সব জেনে চিত্রলেখা কখনোই বিয়ে করতে রাজি হবে না। আপনি চিত্রলেখাকে চেনেন না। ওর কর্মকাণ্ড কখনো কখনো পাগলকেও হার মানায়। আপনি ভাবছেন সব শুনে রাজি হবে, অথচ এমন হতে পারে সব শুনে ও তৎক্ষণাৎ রাজি হয়ে আপনাকে চমকে দিল। আর তুমি বলছো ওকে সব বলে দিতে? হ্যাঁ বলছি। তার রেখা স্পষ্ট হয় রৌনকের কপালে, কিন্তু আপাতত লাবিবার এই লাইনে কথা না বাড়িয়ে অনুমতি চেয়ে বলে, আপনি অনুমতি দিলে একটা কথা বলি। এত কিছু বলার পর অনুমতি চাইছো? এখন যা বলবো মনে হলো এই কথাটা বলার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন। বলো, পারমিশন গ্রান্টেড। একান্তই নিজের প্রয়োজনে একজনকে বিয়ে করবেন, এটা কি ঠিক হবে? বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে, অথচ সেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই, এটা কি উচিত? লাবিবের প্রশ্নের জবাব দেওয়ার মতো উত্তর নেই রৌনকের কাছে। সে নিজেও জানে এটা অন্যায়, কিন্তু আপাতত সে নিরুপায়। চিত্রলেখাকে না হলে তাকে সাবাকে বিয়ে করতে হবে, যা সে একদমই চায় না। সাবা ও চিত্রলেখা নামক দুটো অপশনই আছে তার কাছে এই মুহূর্তে। অন্য কোনো উপায় বের করার মতো সময় তার হাতে নেই। নাহলে চিত্রলেখাকে অপশন হিসেবে কখনোই বিবেচনা করতো না সে। লাবিব আরও বলে, চিত্রলেখা আমার ভালো বন্ধু। আপনাকেও চিনি 5 বছরের অধিক সময় ধরে। নিঃসন্দেহে বলতে পারি আপনার সঙ্গে বিয়ে হলে চিত্রলেখা চমৎকার একজন লাইফ পার্টনার পাবে। তবে চিত্রলেখাকে যেটুকু চিনি জানি, তা থেকে এটুকু বলতে পারি এই মুহূর্তে ওর একজন চমৎকার লাইফ পার্টনারের থেকেও একজন ভালো মানুষ, যে প্রতিটা মুহূর্তে ওকে আগলে রাখবে ভালোবাসার চাদরে। এমন নয় ওর জীবনে ভালোবাসার অভাব। ওর পরিবার, ভাই বোনগুলো, আমার মতো যে কজন কাছের মানুষ আছে, আমরা সবাই ওকে ভালোবাসি। কিন্তু তারপরেও ওর একজন একান্তই ব্যক্তিগত ভালোবাসার মানুষ প্রয়োজন, ভালো বন্ধু হিসেবে, এটা আমি মনে করি। ও নিজের থেকেও হয়তো কখনোই কাউকে ভালোবাসার মতো দুঃসাহস দেখাবে না। কেউ যদি সামনে থেকে ওকে ভালোবাসে, নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে, সেটা মনে হয় সবচাইতে ভালো হবে চিত্রলেখার জন্য। রৌনক কেবল শুনে যায়, কিছু বলে না। লাবিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বসকে এর বেশি লেকচার দেওয়াটা হয়তো শোভন দেখাবে না। যতই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকুক, তবুও ভুলে গেলে চলবে না আদতে ওরা সম্পর্কে বস ও এমপ্লয়ি। আর বস হচ্ছে এমন একজন মানুষ যে ভুল হলেও সঠিক। একটা প্রবাদ আছে, বসেস আর অলওয়েজ রাইট। বেরিয়ে যাবার আগে লাবিব কথার লেজ টেনে আরেকটু বলে, চিত্রলেখাকে সবটা বলবেন কি বলবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। টেনশন করবেন না, আমি কখনো ওকে এসব কিছুই বলবো না। তবে এতটুকু বলতে পারি, যদি ওর বিয়ে আপনার সাথে হয়, তাহলে নিঃসন্দেহে চিত্রলেখা
একজন চমৎকার লাইফ পার্টনার পাবে। আর একজন ভালো বন্ধু হিসেবে আমি চাই খুব বেশি কিছু না হলেও চিত্রলেখা অন্তত এতটুকু পাক, আপনার মতো একজন ভালো চমৎকার পার্টনার ওর জীবনে আসুক। আপনি ওর জীবনে আসুন, ওকে আগলে রাখুন, হয় আপনার ভালোবাসা দিয়ে নয় ছায়া দিয়ে, তবু আগলে রাখুন। কখনো যদি মনে করেন আমার কোনো হেল্প আপনার প্রয়োজন, আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ বোথ। লাবিব দরজা পর্যন্ত গিয়ে বেরিয়ে যাবার জন্য গেট খুলতেই পিছন থেকে রৌনক বলে, আপাতত এতটুকুই খোঁজ নিয়ে দেখো কোথায় গেল। বাসায় গিয়ে থাকলে ইটস ওকে, ভাবতে ভাবতে তো পথে ঘাটে ঘুরে বেড়ার মতো হেঁটে বেড়ানো অভ্যাস আছে। গাড়ি এটা মেরে দিয়ে চলে গেলে তো টের পাবে না। কি একটা আবদ্ধ যে গলায় ঝুলাতে যাচ্ছে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। লাবিব মুচকি মুচকি হাসে। বেরিয়ে যাবার আগ মুহূর্তে বলে, ডোন্ট ওয়ারি, আমি খোঁজ নিয়ে দেখছি। পেছনের স্বস্তির নিঃশ্বাস ফেলে রৌনক। সে গতকাল থেকে মনে মনে অনুতপ্ত হয়েছিল লাবিবের জন্যে। আজ সবকিছু শোনার পর সত্যিই স্বস্তি লাগছে। লাবিব তার কাছের মানুষ, ওকে কষ্ট দিতে চায় না সে কোনোভাবেই। ওর মনে যে চিত্রলেখাকে নিয়ে অন্য কোনো চিন্তাভাবনা নেই আপাতত, এতটুকু শুনেই হালকা লাগছে রৌনকের। লাবিব নিজের চেয়ার বসে পড়েই আগে এক গ্লাস পানি খায়। চিন্তার ছাপ তার কপালে গাঢ় হয়, গভীর ভাবনায় আচ্ছন্ন হয় লাবিবের মন মস্তিষ্ক। এমনটা হতে পারে তা সে কখনোই চিন্তা করেনি। রাদিনের অন্য একজনের সাথে সম্পর্কের কথা জানার পর লাবিব অনেক ভেবেছে তানিয়া এসব জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে। এটাও ভেবেছে হয়তো ডিভোর্স দিয়ে দিবে। আবার বাচ্চাদের কথা মাথায় আসলে মনে হয়েছে হয়তো বাঙালি অন্য আর সাধারণ 10টা নারীর মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিবে চুপচাপ, যা লাবিব কখনোই চায়নি। তানিয়া ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে যথেষ্টই খুশি হয়েছে সে, কিন্তু সমস্যা হচ্ছে দেশ ছেড়ে চলে যাবে এমনটা কখনোই আশা করেনি। ওর চিন্তা ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। তানিয়ার জায়গায় অবশ্য সে একদম ঠিক। এখানে একটা সম্পর্কের এমন করুণ পরিণতির পর তার জন্য এখানে থাকাটা কঠিন হবে বলা যায়। তাছাড়া নতুন করে শুরু করার জন্য সবকিছু ছেড়ে তার দূরে চলে যাওয়াটাই শ্রেয়। কিন্তু লাবিব কি করবে? তানিয়া এভাবে চলে গেলে তার অব্যক্ত অনুভূতিদের কি হবে? সে কি কখনোই তানিয়াকে তার মনের কথা জানানোর সুযোগ পাবে না? তানিয়াকে যে সে এত পছন্দ করে, ভালোবেসে ফেলেছে, এই কথাটা কি কখনো বলতে পারবে, বলার সুযোগ পাবে? এতদিন তো কেবল ভেবে এসেছে এই জীবন তার দূর থেকে ভালোবেসেই কাটাবে। কিন্তু যখন থেকে রাদিনের পরকীয়ার বিষয়টি জানতে পারলো তখন থেকে লাবিবের নিজের অজান্তে একটা আশার চারা রোপণ হয়েছিল মনের ভেতর। কিন্তু এখন মনে হচ্ছে চারাটা গাছে পরিণত হবার আগে মারা যাবে। এই জীবনে হয়তো লাবিব কখনোই তানিয়াকে নিজের মনের কথা, ভালো লাগা, ভালোবাসার কথা বলতে পারবে না, বলার সুযোগ পাবে না। তাকে পাওয়া তো অনেক দূরের কথা। নিমাই ভট্টাচার্য তার মেম সাহেব উপন্যাসে যথার্থই বলেছিলেন, জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না, যে জীবনে আর সবকিছু পায় সে ভালোবাসা পায় না। লাবিব এই জীবনে সব না পেলেও অনেক কিছুই পেয়েছে, তাই ভালোবাসা বুঝি তার কপালে নেই। হতাশা ও হাহাকারে ওর বুকের ভেতরটা তাতিয়ে ওঠে। রিপা অনেকক্ষণ ধরে লিখনের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিপা বলে, এতক্ষণ লাগলো কেন আজ তোমার? একটা কাজ ছিল, ওইটা করতে গিয়ে দেরি হয়ে গেল। কি কাজ ছিল একটা কাজ। ছিল? একটা কাজ আবার কেমন কথা? কি কাজ সেটা বলতে পারছো না? লিখন এক্ষুনি রিপাকে বলতে চাইছে না কিছু। চাকরির কথা শুনলে চিৎকার চেঁচামেচি করে দুনিয়া মাথায় তুলে ফেলবে এই মেয়ে, তা লিখন ভালো করেই জানে। তাই এক্ষুনি না বলে চাকরির একটা ব্যবস্থা হলে পরে জানাতে চায় সে। লিখনকে চুপ করে থাকতে দেখে রিপা জোর দিয়ে বলে, ঘটনা কি খুলে বলো তো। এমন কি কাজ যা তুমি আমাকে বলতে পারছো না? কি আড়াল করছো সত্যি করে বলো তো। লিখন ভালো করে জানে পৃথিবীতে দুইজন নারীর কাছ থেকে সে নিজের মনের ভেতরকার অবস্থা আড়াল করতে পারবে না কখনোই। তাদের একজন চিত্রলেখা, আরেকজন রিপা। তাই বাধ্য হয়ে লিখন রিপাকে চাকরির বিষয়টা জানায়। সব শুনে রিপা বলে, এই সময় তুমি চাকরি করবা? এখন চাকরিতে ঢুকলে যে তোমার ফাইনাল খারাপ হবে, এটা তুমি জানো না? জানি, কিন্তু কিছু করার নাই। আমি স্বার্থপরের মতো কেবল নিজেরটা দেখে সব দায় দায়িত্ব আপার ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। আমি তোমাকে বলছিও না সব আপার ঘাড়ে চাপিয়ে দিতে। আমি জাস্ট বলছি, যেখানে এতদিন কষ্ট করছো আর না হয় কয়েকটা মাস মাত্র, পরীক্ষাটা হয়ে যাওয়ার পর না হয় ভালো দেখে একটা জব জয়েন করলা। তাছাড়া বাড়ি চলে গেলে তো পড়ালেখার পাশাপাশি ওখানেও পার্ট টাইম জব করতে পারবা। লিখন মুখ ফিরিয়ে রিপার মুখের দিকে তাকায়। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা রিপা ধরতে পারেনি। সেই কিছু একটা হচ্ছে অবাক হওয়া। রিপার কথা শুনে অবাক না হয়ে পারে না লিখন।
পরিবারের এমন অবস্থায় বিদেশ যাবার কথা ভাবতেই পারে না। কিভাবে ভাববে, যেখানে 2 দিন পর একটা চাকরি জোগাড় করতে না পারলে ঘরের অবস্থা হবে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে লিখন কিনা বিদেশ যাবে। কি চিন্তা ভাবনা করে রিপা এসব বলছে তা লিখন ভেবে পায় না। কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের তর্ক করার মতো মন মানসিকতা না থাকায় এই প্রসঙ্গে কথা বলে নাও। ওকে চুপ করে থাকতে দেখে রিপা নিজেই বলে, তুমি বরং একটা কাজ করো, মন দিয়ে তোমার পড়ালেখাটাই সারো। এদিক থেকে আমি না হয় তোমাকে কিছু হেল্প করলাম, কিছু না সবটাই করলাম। তোমার তো চাকরির অভিজ্ঞতা নেই, এখন যদি তুমি চাকরি পেয়ে যাও দেখা যাবে কত টাকাই বা বেতন পাবা। সেই টাকাটা না হয় আমি তোমাকে দিলাম, তুমি সেটা আপার হাতে দিয়ে দিও। এতে করে তোমার চাকরি করা লাগবে না, আবার তুমি মন দিয়ে পড়ালেখাটাও করতে পারবে। এবার আগের চাইতে আরো বেশি অবাক হয় লিখন। এমন সব কথা শুনে অবাক না হয়েও পারা যায় না। নিজেকে সামলে নিয়ে লিখন জানতে চায়, আর এভাবে কতদিন চলবে? যতদিন প্রয়োজন। টাকাগুলো আপার হাতে দেওয়ার পর আপা যখন জানতে চাইবে এতগুলো টাকা কোথা থেকে আসলো, তখন কি বলবো আমি? বলবা ফ্রেন্ডের থেকে ধার করছো। প্রতি মাসে ধার করব, শোধ দেওয়া লাগবে না? আপাকে বলবা তোমার এই ফ্রেন্ডের পারিবারিক অবস্থা ভালো, বলেছে পরে যখন চাকরি করবা তখন শোধ দিলে হবে, এখন শোধ দেওয়া লাগবে না। তোমার মনে হয় আমার বোন এই বাহানা শুনে আমাকে সন্দেহ, এই টাকাটা সে অ্যাকসেপ্ট করবে? কেন করবে না? টাকাকে কি কেউ রিফিউজ করে? শোনো রিপা, আমার বোন গোল্ড ডিগার না। যদি ওর ধ্যান ধারণা কেবল টাকাই থাকতো তাহলে এতদিনে নিজের অফিসের একজন ভালো ইনকামওয়ালা পয়সাওয়ালা কলিগকে বিয়ে করে অনায়াসে জীবন কাটাতো। কিন্তু আমার বোন এমন না। ও নিজের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মানুষ করতে চায়, আমাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে চায়, তবে নিজের যোগ্যতায়, কারো দোয়ায় না। লিখনের কথা শুনে রিপা কিছুটা অপ্রস্তুত হয়, সেই সঙ্গে খানিকটা ঘাবড়েও যায়। নিজের কথা দিয়েও ও এমন কিছু মিন করেনি, তাই তৎক্ষণাৎই কারেকশন করে বলে, তুমি ভুল ভাবছো লিখন, আমি মোটেও এটা মিন করিনি। আপা গোল্ড ডিগার, আমি জাস্ট কথার কথা বললাম। দুনিয়াতে এমন কম মানুষই আছে যারা সামনে থেকে হেঁটে যাওয়া টাকাও রিফিউজ করে। আমার বোন সে কয়জন মানুষের একজন রিপা, বরং বলতে পারো এমন যদি পৃথিবীতে একজন থাকে তাহলে সেটা আমার বোন। তুমি তো এখনো আমার বোনকে দেখোনি, ওর সঙ্গে তোমার আলাপ পরিচিত বা পরিচয় হওনি। তাই তুমি জানো না ও কেমন। আমার বোনকে মাটি বললেও কম বলা হবে। মাটির চাইতেও নরম, সোনার চাইতেও খাঁটি যে মানুষটা, সেটা হচ্ছে চিত্রলেখা, আমার বোন। আমার কথার ভুল মিনিং ধরছো তুমি লিখন। আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাই, আর কিছু না। আমি চাই না বর্তমানে চিন্তা করতে গিয়ে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। সামনে তোমার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপাতত আমার জীবন ডিকশনারিতে ভবিষ্যৎ বলতে কিছু নেই। যা বর্তমানের গ্যারান্টি নেই, আর তার আবার কিসের ভবিষ্যৎ? সেজন্য তো আমি তোমার পাশে থাকতে চাই, তোমার জন্য কিছু করতে চাই, যাতে করে বর্তমানের জাতাকলের পিছতে গিয়ে তুমি ভবিষ্যতে খেই না হারিয়ে ফেলো। সেজন্যই তোমার জীবনের নৌকার পাল হতে চাই আমি লিখন। আমি সবসময় মনে করি আমার ভাগ্য ভীষণ ভালো বলেই তোমার মতো একটা মেয়ে আমার মতো পরিচয়বিহীন একটা ছেলের জীবনে এসেছে। এতদিনের সম্পর্কে কখনো তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে পর্যন্ত খাওয়াতে পারিনি। ওই সর্বোচ্চ 200 টাকার পাস্তা, 400 টাকার পিৎজা, ওসবকে ভালো খাওয়া বলেও না আজকাল। কিন্তু আমার মতো ছেলের জন্য ওইটাই অনেক। কিন্তু নিজেও চাই আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। সেজন্য আগে আমাকে বর্তমানের যুদ্ধটা জিততে দাও। এখনই যদি আমি তোমার সাহায্য নিয়ে ফেলি তাহলে ভবিষ্যৎ নামক যুদ্ধ জিতবো কি দিয়ে? আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় সেই খেয়ালটা রাখা আমার দায়িত্ব। তোমাকে কিছু করতে হবে না, তুমি কেবল আমার পাশে থেকো, তাহলেই হবে। রিপা আর কিছু বলতে পারে না। লিখনের একটা হাত ধরে রাখে শক্ত করে, তাকে বুঝায় সে পাশে আছে সব সময়। রৌনকের কেবিনের দরজায় দুবার নক করে ভেতরে প্রবেশ করে লাবিব জিজ্ঞাসা করে, আমায় ডেকেছিলেন? চিত্রলেখার কোনো খোঁজ পেলে? কোথায় গেছি কিছু জানো? ওর ফোনটা বন্ধ। বাসায় কাউকে ফোন করে দেখছিলে? ওর ছোট বোনকে ফোন করেছিলাম, সরাসরি কিছু জিজ্ঞেস করিনি। তবে কথা বলে বুঝলাম চিত্রলেখা বাসায় যায়নি। রৌনকের কপালে চিন্তার রেখা গাঢ় হয়, তা দেখে লাবিব বলে, চিন্তা করবেন না,
চিত্রলেখা বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই ঠিক আছে। হোপ সো। বেরিয়ে যাবার আগে লাবিব আবারও জিজ্ঞাসা করে, চিত্রলেখাকে কি খুব বেশি প্রয়োজন? আই মিন, কোনো জরুরি কাজ থাকলে আমায় বলতে পারেন। না, ইটস ওকে, কিছু লাগলে তোমায় বলবো। লাবিব আর অপেক্ষা করে না, বেরিয়ে যায়। চিত্রলেখা আসার পর থেকে আফিফাকে জড়িয়ে ধরে রেখেছে, এর মধ্যে কান্নাকাটিও করেছে কয়েক দফা। চিত্রলেখাকে এরকম হাউমা করে কাঁদতে দেখে একদমই বাধা দেয়নি আফিফা, কিন্তু এতক্ষণ ধরে জড়িয়ে বসে থাকলে তো সমস্যা। অনেকক্ষণ হয়েছে বাবলুকে কিছু খাওয়ানো হয়নি, দুধের বাচ্চা বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না। অবশ্য এখন সে ঘুমাচ্ছে, তবে আফিফা জানে আর কিছুক্ষণ পরেই বাবলুর ঘুম ভাঙবে, আর ঘুম থেকে উঠে খাওয়ার জন্য চিৎকার শুরু করবে। তাই বাবলুর ঘুম ভাঙার আগে চিত্রলেখাকে স্বাভাবিক করতে হবে। সেই চেষ্টায় বান্ধবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আফিফা বলে, বাকি কান্নাটা না হয় বিকেলে কাঁদিস, এখন বাবলু উঠে যদি দেখে ওর মতো তুই কাঁদছিস তাহলে আরেকটা কেলেঙ্কারি হয়ে যাবে। এর যাতে না হয় তুই আপাতত কান্নাটা পজ রাখ, বাকি কান্নাটা বিকেলে কাঁদিস বাবলু ঘুম থেকে উঠে যাবার পর। আফিফাকে ছেড়ে দিয়ে চিত্রলেখাকে বলে, তুই আমার সঙ্গে মশকরা করছিস আফি? চিত্রলেখার গালে সয়লাভ হয়ে থাকা চোখের পানি পরম মমতায় দুহাতে মুছে দিয়ে আফিফা বলে, একদম করছি, তোর সঙ্গে আমি মস্কার করবো না তো কে করবি শুনি? এখন কিছুদিন পরেই তো তোর বিয়ে হবে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে হবে, সেই মেয়ে আমি বাবলুকে বউ করে নিয়ে আসবো, তারপর আমরা বিয়েন হব। হলো না আমাদের মস্কারের সম্পর্ক? লিখন বাড়ি ফিরতে তার দেখা হলো বৃষ্টির সঙ্গে। তার ঘরেই বসে আছে। এক মুহূর্ত দাঁড়িয়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করে, কেমন আছো বৃষ্টি? বৃষ্টি লিখনের কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি চাকরি খুঁজছেন? লিখন মুখ তুলে একবার বৃষ্টির মুখের দিকে তাকায়, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, দৃষ্টি সরিয়ে নেয়। চেয়ার টেনে বসে পড়ে বৃষ্টির মুখোমুখি। লিখনের থেকে কোনো জবাব না পেয়ে বৃষ্টি আরো জিজ্ঞাসা করে, চাকরিটা কি খুব বেশি প্রয়োজন? আমার হয়ে তুমি কি আঙ্কেলকে একটু বলবা? উনি তো তোমার কথা ফেলেন না কখনো। এই সময় চাকরি করলে যে আপনার লেখাপড়া গোল্লায় যাবে সে খবর জানেন তো? রেজাল্ট হয়তো আশানুরূপ হবে না, তবে ফেল করবা না। তুমি তো জানোই আমি ফেলটুস ছাত্র না। সেই খবর কি আমার থেকে ভালো কেউ জানে? তবে আমি একটা কথা বলি, অন্তত চাকরি করতে নিষেধ করো না অন্য সবার মতো। চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। বৃষ্টি মুখ তুলে লিখনের মুখের দিকে তাকায়। এত মায়া মায়া লাগলো ওর কাছে। মন চাইছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক, আপনি একদম ভাববেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আপনার সব স্বপ্ন পূরণ হবে। আর এই কঠিন সময় আমি সর্বদাই আপনার পাশে আছি। কিন্তু এসব কথা বৃষ্টির মনের ভেতরেই রয়ে যায়। সে জানে লিখন কোনোদিনও তার দিকে অন্য দৃষ্টিতে তাকায়নি, হয়তো কোনোদিন তাকাবেও না। বৃষ্টির নিজের মনের ভেতরে অনুমতি ছাড়া জন্ম নেওয়া এসব অনুভূতির দায়ভার তো লিখনের উপর বর্তায় না। দুম করে বলে দিয়ে লিখনকে সে বিব্রত করতে চায় না, করবেও না। কিন্তু এই মায়া সে ছাড়তে পারবে না। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বৃষ্টি নিজেকে সামলে নিয়ে বলল, আমি বলছিলাম কি, চাকরি খোঁজ না করে আপনি বরং কোচিং সেন্টার খুলে বলুন। কোচিং সেন্টার? হ্যাঁ, বাড়িতেই না হয় পড়াবেন, ব্যাচ করে। দেখবেন চাকরি করলে মাস শেষে যা বেতন আসবে ছাত্র পড়িয়ে আপনি আরো বেশি ভালো করবেন। কিন্তু আমার কাছে পড়বে কে? কি পড়বে না সেটা বলুন। এতদিন বাড়ি গিয়ে পড়িয়েছেন, এখন আপনার বাড়ি এসে পড়বে। গিয়ে পড়ালে তো একই সময় 2-1 জনের বেশি পড়াতে পারবেন না, কিন্তু এসে পড়লে একই সময় 5-7 জন করেও পড়াতে পারবেন। আমি তো মনে মনে ভেবেও ফেলেছি, আপনি যদি শুধু ইংরেজিতেও পড়ান, একই ব্যাচে 10 জন করে পড়লেও 1 ঘন্টা করে সময় দিলেও তো মাস শেষে 10,000 টাকা। দিনে 2-3টা ব্যাচে যদি 20-25 জনও পড়ান, তাহলেই আপনাকে আর চাকরিই করতে হবে না। আপনি নিজেও পড়ার সময় পাবেন, IELTSও বাদ দেওয়া লাগবে না, আপনার স্বপ্ন বিসর্জন দিতে হবে না। বৃষ্টির কথা শুনে লিখন ভারী অবাক হয়। অবাক হওয়ারই কথা, মেয়েটা আজ সকালেও তার সঙ্গে কথা বলেনি, মুখ ফিরিয়ে রেখেছে অভিমানে। অথচ তার বিপদের কথা শুনে দৌড়ে এসেছে, তাও খালি হাতে নয়, একটা চমৎকার বুদ্ধি নিয়ে এসেছে। এই মেয়েটা যার জীবনে যাবে তার জীবনে বিপদ হবে সবচাইতে তুচ্ছ বিষয়, কারণ বৃষ্টি নামক চমৎকার মেয়েটা সব সহজ করে দিবে নিজের বুদ্ধি দিয়ে। মনে মনে এসব আবল তাবল ভাবতে ভাবতে লিখনের মুখে হাসি ফুটে ওঠে। তা দেখে বৃষ্টি অবাক হওয়ার সুরে জিজ্ঞাসা করে, হাসছেন কেন? আমি কি হাসির কথা বললাম? না না, হাসছি অন্য কারণে। আমি কি বললাম বুঝেছেন তো? সবই বুঝলাম, কিন্তু এত ছাত্র আমি কোথায় পাবো? আপনি পড়ানো শুরু করুন তো। বাগানে ফুল থাকলে যেমন মৌমাছি আসবে,
তেমন আপনি পড়াতে থাকলে ছাত্র আপনার কাছে আসবে। আমার ক্লাসের কয়টা বান্ধবী আপনার কাছে পড়ার আগ্রহ জানিয়েছিল? আপনাকে তো আমি বলেও ছিলাম, আপনি না করে দিয়েছিলেন হাতে সময় নেই বলে। আমি ওদের সবাইকে জানাবো, হলে না হয় ওদের দিয়েই শুরু করুন। আর তুমি পড়বে না আমার কাছে? আমি তো কোচিং করছি আমার কলেজের মাসুদ স্যারের কাছে। তুমি না বলেছিলে মাসুদ স্যারের পড়া তুমি বোঝো না? যার পড়া বুঝি সে তো মাঝপথেই ছেড়ে দিল, তাই আপাতত মাসুদ স্যারেই ভরসা। আই এম সরি বৃষ্টি, ওই সময়। এই প্রসঙ্গটা আপাতত থাক, আমি আজ বাড়ি যাই। ওদের সঙ্গে আলাপ করে আপনায় জানাবো, নাইমকে দিয়ে খবর পাঠাবো। তুমি আসবে না? না। আমার কোচিং সেন্টারের প্রথম ছাত্র তুমি হলে কোচিং সেন্টার খুলবো, আর নয়তো এসব পড়ানো টড়ানো বাদ, আমি চাকরি খুঁজে নিব। বৃষ্টি উঠে দাঁড়ায়, মুখটা কঠিন করে বলে, আমি মাঝপথে মাসুদ স্যারকে ছাড়তে পারবো না। মাঝপথে ছেড়ে দেবার অভ্যাস আমার নেই। তবুও আমি অপেক্ষায় থাকবো, তুমি না এলে কাউকে পড়াবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বৃষ্টি বেরিয়ে যাওয়ার আগে আরো বলল, সকালে আপনি আমাদের বাড়ি থেকে কিছু খাননি। গতকাল বিরিয়ানি রান্না হয়েছিল, খালার কাছে দিয়েছি, বেশি করে আলু দিয়েছি, খেয়ে নিবেন। আসছি। আর অপেক্ষা না করে বেরিয়ে যায় বৃষ্টি। পেছনে লিখন বসে থাকে চেয়ারটায়, অদ্ভুত সব চিন্তা ভাবনা দোটানায় অস্থির সে। বৃষ্টি ঘর থেকে বের হতেই তার দেখা হয় চয়নের সঙ্গে। মিষ্টি করে হাসি দিয়ে চয়ন জিজ্ঞাসা করে, অনেকদিন বাদে এলে, কেমন আছো? ভালো, তোমার কি খবর? লেখাপড়া কেমন চলছে? ওই যাচ্ছে ভালোই। তুমি কি বসবে না? বসলাম অনেকক্ষণ, আজ বাড়ি ফিরবো, দেরি হয়ে যাচ্ছে। তাহলে তো গল্প করার সুযোগ পেলাম না, আরেকদিন এসো কেমন? আচ্ছা, আসবো। বৃষ্টি চয়নকে অতিক্রম করে এগিয়ে গেলে চয়ন পেছনে ফিরে বলে, বৃষ্টি আপু, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। এই কথাটা কি কেউ তোমায় কোনোদিন বলেছে? চিত্র আপা বলেন সব সময়, যখনই আমাদের দেখা হয় তখনই বলেন, আর আজ তুমি বললে। আপা কিন্তু সত্যি বলে, তুমি আসলেই লক্ষ্মী। আমার ভাইয়ের কপাল ভালো। মানে? ওসব মানে আজ থাক, আরেকদিন বলবো, আমার একটু তাড়া আছে। চয়নের বলা রহস্য নিয়ে বাড়ি চলে যায় বৃষ্টি। মাথার ভেতর কথাটা রয়ে যায়, চিন্তা ভাবনার বিস্ফোরণ ঘটে মস্তিষ্কে। কথাটা দিয়ে চয়ন কি বোঝাতে চাইলো? লিখন এখনো চেয়ারটাতেই বসে আছে। বৃষ্টি বেরিয়ে যাবার মিনিট খানিকের মাথায় চয়ন প্রবেশ করে। সে এখন কোচিং করতে যাবে। ব্যাগ গুছাতে গুছাতে বড় ভাইকে জিজ্ঞাসা করে, বৃষ্টি আপুকে নিয়ে তোমার অপিনিয়ন কি? কিসের অপিনিয়ন? সে তোমাকে পছন্দ করে, তুমি জানো না? চয়নের কথা শুনে থমথমে মুখ করে ভাইয়ের দিকে তাকায় লিখন। তা দেখে চয়ন আরো বলে, অবাক হচ্ছ কেন? এতদিন ধরে পড়াও ধরতে পারোনি? তোমার প্রতি তার ভালো লাগা তো চোখ মুখ ভেসে আছে, যে কেউই বলে দিতে পারবে। তুমি সত্যি সত্যিই ধরতে পারোনি, নাকি ইচ্ছা করেই বুঝেও না বুঝার ভান করছো? লিখন কোনো জবাব করে না। ভাইকে থম ধরে বসে থাকতে দেখে চয়ন কাঁধে ব্যাগ ঝুলাতে ঝুলাতে বলে, যাকগি, আমার মনে হলো তাই বললাম। বেরিয়ে যাওয়ার আগে চয়ন আরো বলে, তবে যাই বলো, জীবনসঙ্গী হিসেবে বৃষ্টি আপু কিন্তু চমৎকার একজন মানুষ। তোমার জীবনে সে এলে আমরা সবাই মন্দ থাকবো না, তুমি চাইলে ভেবে দেখতে পারো। চয়ন আর অপেক্ষা করে না, বেরিয়ে পড়ে কোচিং করতে যাবে। সামনে ওর পরীক্ষা ঘনিয়ে আসছে। আফিফার ছেলে বাবলুটা ভারী লক্ষ্মী। এই বয়সের বাচ্চা সারাদিন প্যাপু করে কান্নাকাটি করে, কিন্তু বাবলু কেবল ক্ষুধা লাগলেই কাঁদে, এছাড়া তার কান্নাকাটি নেই। আফিফার রুমের সাথে লাগোয়া বারান্দাটা বেশ সুন্দর। বেশি সুন্দর লাগে ফুলের টবগুলোর জন্যে। একটা পাশ শখ করে ছোটখাটো বাগানের মতো করে ফেলেছে সে। ভালো ঠান্ডা পড়ে গেছে আজকাল। একটা ঠান্ডা বাতাস চিত্রলেখাকে স্পর্শ করে যাচ্ছে। আপাতত সঙ্গে কোনো গরম কাপড় না থাকায় ঠান্ডা তাকে নাড়া দিয়ে যাচ্ছে, যদিও সঙ্গে একটা পাতলা মতন শল ধরনের ছোট চাদর ছিল, তবে এই মুহূর্তে সেটা বিছানায় রাখা। চিত্রলেখার একদম ইচ্ছা হচ্ছে না গিয়ে নিয়ে আসতে। ঠান্ডা বাতাসে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকতেই আরাম লাগছে, সেই সঙ্গে চিত্রলেখার কোমর সমান চুলগুলো দোলাচ্ছে। পেছন থেকে এগিয়ে এসে আফিফা বলে, তোর চুল তো দেখছি আগের চাইতে বড় হয়েছে। কথার ফাঁকে চায়ের মগ বাড়িয়ে দেয় আফিফা। প্রিয় বান্ধবীর হাত থেকে চায়ের মগটা নিয়ে ঘ্রাণ সুখে চিত্রলেখা বলে, কতদিন ছিলি না বলতো? এই তো 3 মাস হবে। চায়ের মগে একটা লম্বা টান দিয়ে তৃপ্তি সমেত চিত্রলেখা বলে, তুই পাষাণের মতো 3 মাস দূরে থাকলেই কি করে বলতো? আমার যে তোকে ছাড়া চলে না, এটা জেনেও এতগুলো দিন। চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে আফিফা বলে, তোর আমাকে দরকার বলেই তো জেনে ছুটে চলে আসলাম আমার প্রাণ ভ্রমরটাকে রেখে। নাইলে কি আর আমি এই কংক্রিটের শহরে ফিরি, যেথায় আমার মন সখা নেই,
এতে আমার কি কাজ বল সুখী? হয়েছে, আর কবিতা বলতে হবে না। চিত্রলেখার অভিমান টের পেয়ে আফিফা তার চিবুকে হাত ছুঁয়ে চুমু খেয়ে বলে, আচ্ছা বাবা আচ্ছা, আর রাগ অভিমান নয়। তোর বিয়ে না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছি না আমি। বাবলুর বাবাকেও বলে দিয়েছি এই কথা। শুনে বাবলুর বাবা বলেছে জলদি জলদি তোর বিয়েটা দিয়ে দিতে এবার। তুইও সবার মতো বিয়ে নিয়ে শুরু করলি, তুই তো অন্তত সবার মতো কথা বলিস না। কেন বলবো না বলতো? তুই কি আজীবন একা থাকবি? থাকতে হলে থাকবো, আমি ছাড়া ওদের কে আছে তুই বল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।